আমাকে হচ্ছে রাতে 9টা থেকে 12:30 পর্যন্ত আমার এই সেলাই করতে লাগছে। 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন বললো, ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ঝুরা ঝুরা হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে, 10 ঘন্টার সার্জারি করতে হবে। এপ্রিলের 16 তারিখে আমার যে সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার সার্জারি হয়েছে। আমার এত বড় শাস্তি, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এই মেয়ের শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কিছুই বলার নাই। আমি নিজে ভিকটিম, হ্যাঁ আমি নিজে ভিকটিম। আমি নিজে ভিকটিম হয়ে আমি চেষ্টা করেছি যে তার সাথে ব্যাপারটা মিটমাট করার জন্য। আমি নিজে ভিকটিম হয়ে, সে একটু আগে লাইভে আসছে, আমার হাজব্যান্ড রনি কথা বললো আমার নামে। ফার্স্টে আরেকটা কথা আমি বলি, আমি সবার প্রশ্নের উত্তর দিব। ফার্স্টে একটা কথা বলি যে অনেকে বলতেছেন যে কি কারণে মারলো, কি কারণে মারলো, কোনো কারণ আছে। হ্যাঁ কারণ অবশ্যই আছে, কোনো কারণ ছাড়া মারে নাই, কারণ অবশ্যই আছে, কারণটা আমি বলবো। বাট আমি যখন কারণটা বলবো তখন কি আপনাদের মনে হবে যে কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? আপনাদের কি মনে হয় যে যে কোনো কারণে একটা মানুষের, এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন, আমার চেহারাটা সবাই একটু দেখেন, এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখায়, আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে, আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এই পাশে যখন চুল কাটা হয়েছে, আমার এই পাশে যখন কাটছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দাগটা, হ্যাঁ এখানে দাগটা, এই দাগটা যখন কাটা হয়েছে এতটুকু হচ্ছে, আপনারা ছবিতে দেখছেন, এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময়, তখন আমার ডক্টররা বলছিল যে আপনার চুল থাকবে না। পরে আমি বাসায় আসার পরে যখন দেখলাম যে আমার চুল অনবরত পড়তেছে, আমার এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে চুল পড়তেছে, তখন হচ্ছে আমি আমার পুরো চুল কেটে ফেলছি। আমি আমার 2 বাচ্চার মা হয়ে আমি কিন্তু, আমার মাথায় চুল নাই, আমি ন্যাড়া হইতে হয়েছে 2 বাচ্চার মা হওয়ার পরে। আপনাদের কি মনে হয় যে সে যে কোনো কারণেই আমাকে মারছে, সেই কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? আপনাদের যদি সেটা মনে হয়, অনেক মহিলারা কমেন্ট করতেছেন যে তাকে কেন মারলো, তাকে কেন মারছে, কোনো কারণ আছে মারার। কোনো কারণ থাকলেই সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে, এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট, আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই 4 মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না। আমার এখানে কোনো সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন, এই কাটা চোখের নিচে কাটছে, এখানে কাটছে এবং এখানে কাটছে, হ্যাঁ এখানেও কাটছে। আমার মুখে সে যখন মারছে, আমার মুখে আমার ডক্টররা বলছে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না, এই যে নাকে কাটা, নাকে কোনো হাড্ডি ছিল না। আমার মুখে অলরেডি 9টা প্লেট, 9টা স্টিলের প্লেট এবং হচ্ছে 42টা স্ক্রু, যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে। ডক্টর বলছে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে, এরকম স্ক্রু আপনার মুখে বসায় হচ্ছে আপনার এই চোয়াল, আপনার এই নাক, এগুলো আবার ঠিক করছে। আমার নাক কিন্তু এরকম ছিল না। এখানে আমার স্টিলের প্লেট বসানো, এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট। আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে, এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুঁড়া ছিল, এই গুঁড়া ঠিক করছে। তা আপনাদের যদি মনে হয় যে কোনো কারণে সে আমার একটা মেয়ের চেহারা নষ্ট করে দিতে পারে, অনেকে অলরেডি সে মানুষ লাগাই দিচ্ছে, বাজে বাজে কথা বলতেছে যে আমার 4টা বিয়ে হয়েছে, আমার 10টা বিয়ে হয়েছে। আমি যদি বলি যে হ্যাঁ আমার 10টা না আমার 20টা বিয়ে হয়েছে, তারপরেও কি আপনাদের মনে হয় যে আমাকে এভাবে কাটলে এটা সে ভালো কাজ করছে, আমার শাস্তি দিচ্ছে? আমার শাস্তি দেওয়ার মালিক কি সে? রনি আরাবিয়ান বোরকা কালেকশন থেকে লাইভে এসে অনেক সুন্দর সুন্দর কথা বললো, আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহর কাছে জবাব দিবে। জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি যে একটা মেয়ে মানুষের চেহারা নষ্ট করছেন, জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি নবীর সুন্নাহ পালন করে আপনি মুখে দাড়ি রাখছেন। তো নবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো নারীর চেহারায় তো দূর, কোনো মেয়ে মানুষের গায়ে একটা ফুলের টোকা দিয়ে যতটুকু আঘাত করলে যে আঘাতের ব্যথাটা লাগে, ওই ব্যথাটাও তোমরা তোমাদের স্ত্রীর গায়ে দিবা না। একটা মুসলিমের এই কথাটা মানা উচিত। কেন সে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেন একটা মেয়ের চেহারা কেটে দিল? হ্যাঁ আমি তার কাছে, আমি এসব কোনো কথাই বলতাম না, এই কথাগুলো শেষ হয়ে যেত। সে যদি 8-10টা, অনেক মানুষ, অনেক হাজব্যান্ডরা অনেক মেয়েদেরকে গায়ে হাত তুলে, হ্যাঁ মেয়েদের গায়ে হাত তুলে, সো মেয়েরা চুপচাপ সহ্য করে না, ঠিক আছে আমার জামাই একটা থাপ্পড় মারছে কিছু ব্যাপার না, আমার জামাই তো একটা লাথি মারছে কিছু ব্যাপার না, আমার জামাই যদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমার একটা লাথি মারতো, আমার গায়ে রক্ত ঝরাইছে সেটা কিছু না, আমার যদি সে হাত পা কেটে দিত, আমার হাতের থেকে একটা বাড়ি মারতো, পায়ের থেকে একটা বাড়ি মারতো, আমি কিছুই বলতাম না, আমি মেনে দেবো ঠিক আছে আপনাকে আরেকটা সুযোগ দিলাম। সে আমার চেহারা নষ্ট করে দিচ্ছে, এই চেহারা তো আমার ছিল না। আমি আজকে যে চেহারা আমি দেখি আয়নাতে, এই চেহারা আমার ছিল না, এই চেহারা সে বানাইছে। আমার ঠোঁট কেটে ফেলছে, আমার চেহারা কেটে ফেলছে, আমার নাকের হাড্ডি, আমার মুখের চোয়ালি কেটে ফেলছে। সারা জীবন আমার এই স্টিলের প্লেট নিয়ে ঘুরতে হবে?
কিছু কিছু মানুষ হাহা দিচ্ছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনারা আরো বেশি বেশি হাহা দেন। যারা যারা আমার নামে মিথ্যা কথা রটাচ্ছেন, আল্লাহ যেন করুক। আমি কাউকে অভিশাপ দিতে চাই না, বাট আপনারা যেদিন নিজেদের, আপনার মায়ের গায়ে, আপনার বোনের গায়ে, যেদিন আপনার মেয়ের গায়ে হাত দিবে, যেদিন আপনার মেয়ের মুখ কেটে ফেলবে, যেদিন আপনার বোনের মুখ কেটে ফেলবে, তখন আপনারা হাহা দিয়েন। তখন আপনারা বললেন যে না, আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, এই জন্য আমার বোনের হচ্ছে জামাই ওর মুখ কেটে দিছে। তখন আপনারা এই কথাটা বললেন, আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, আমার বোন খারাপ, এই জন্য আমার বোনের মুখ কেটে দিছে। ঠিক আছে, এই কথাটা আপনারা বললেন। আপনাদের জন্য এর চেয়ে বেশি কোনো কথা আমি বলবো না। তো মেন কথায় আসি। মেন কথা হচ্ছে, আচ্ছা, আপনাদের সবার প্রশ্ন হচ্ছে যে আমার কি বলে, আমাকে কেন খুন করতে চাইলো। আমি আপনাদেরকে বলি, আমার ফেসবুক, আমাকে যারা চিনে, আমি হচ্ছে ফেসবুকে প্রায় 2018 থেকে লাইভ করতাম। আমি যদিও লাইভে অতটা পপুলার ছিলাম না, বা আমি খুব অ্যাক্টিভলি আমি লাইভ প্রেজেন্টারের কাজটা নেই নাই, হ্যাঁ, বাট আমি 2018 থেকে ফেসবুকে লাইভ করি, এবং লাইভ করি। আমার ফেসবুকে যারা আমাকে চিনে, আজকাল 8-10টা মানুষের মতোই আমি নর্মাল ভাবে লাইফ লিড করতাম। হ্যাঁ, আমি পর্দা করতাম না, যেটা আমি করতাম না সেটা আমি বলবো না। আচ্ছা, আমি কমেন্ট না দেখি, হোয়াটএভার, কমেন্ট না দেখি। আমি পর্দা করতাম না, আমি নর্মাল ভাবে ফ্রিলি ভাবে 8-10টা মেয়ে যেভাবে চলে আমি সেভাবেই চলতাম। এখন আপনারা আমার যা ইচ্ছা তাই বলেন, আমি নর্মাল ভাবে চলতাম। আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরে আমি তার শপে লাইভ করতে যাই। লাইভটা আমি যখন দেখা যায় যে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সটা হয়, তখন পর থেকেই আমি লাইভটা শুরু করি, জাস্ট আমার ইনকামের জন্য। কারণ আমার খুব বড় লোক কোনো ফ্যামিলি না যে আমার বাবা আমাকে মাসে অনেক টাকা দিবে বা আমার বাচ্চাকে চালাবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে ফ্যাক্ট, আমি সত্যি কথাই বলবো। তো এই জন্য আমি লাইভটা শুরু করি। আমি 2018 থেকে লাইভ করতাম, আমি নর্মাল ভাবে চলাফেরা করতাম। আমার ফেসবুকে আগে পোস্টগুলো আছে, আমাকে যারা চিনে, আমাকে প্রচুর মানুষ চিনে, এটা আমি বলবো না যে আমাকে ভালো চিনে খারাপ চিনে, আমি জানি না, বাট আমি তো ওকে সরি। সো আমি হচ্ছে ফেসবুকে কিন্তু মোটামুটি আমাকে অনেক গার্লস গ্রুপে অনেক আপুরাই আমাকে চিনতো, সবার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। আমি নর্মাল ভাবে চলতাম। আমি খাওয়া দাওয়া করতে পছন্দ করতাম, আমি নতুন নতুন রেস্টুরেন্টে যাইতে পছন্দ করতাম, ঘুরতে পছন্দ করতাম, এখানে ঘুরতে যাইতাম, সেখানে ঘুরতে যাইতাম। তারপরে হচ্ছে যে শপিং করতে পছন্দ করতাম। মেয়ে মানুষ যেটা করে আমি সেটাই করতাম। হ্যাঁ, আমি এটা করতাম, আমি ঘোরাফেরা করছি, আমি ফ্রেন্ডের সাথে ঘুরছি, আমি এখানে সেখানে গেছি, আমি সেভাবেই একটু খোলামেলা। আমি ছবি তুলতে পছন্দ করতাম, হ্যাঁ, আমি ছবি তুলতে খুব পছন্দ করতাম। তো আমার ছবি তোলার চেহারা এখন আর আমার নাই। আচ্ছা, ওই কথাটা আমি না বলি, আমি ছবি তুলতে পছন্দ করতাম, আমি নর্মাল ভাবে চলতাম। তার সব থেকে যখন লাইফের অফার আসে, তার পাশেই হচ্ছে গ্র্যান্ডিওর, আমার সুলতানা, সঞ্জিতা সুলতান আমার ফ্রেন্ড ছিল, ওর শপে আমি লাইভ করতাম। যমুনা ফিউচার পার্ক লেভেল 2-তে গ্র্যান্ডিওর শপ থেকে হচ্ছে আমাকে লাইভে দেখে সে তার ম্যানেজার আমাকে ফোন দিয়ে বলে যে আপু, আপনাকে লাইভ করতে আমরা ইচ্ছুক, আপনি যদি আমাদের পেজে লাইভ করতেন। তো পরে তার পেজে লাইভ করতে গেলাম। তার পেজে লাইভ করতে যেই তার সব থেকে আমার পরিচয়, এখান থেকেই হচ্ছে আমাদের প্রেমের সম্পর্ক বলেন বা যে সম্পর্ক, হ্যাঁ, এখান থেকেই হয়েছে। তার পেজে আমি লাইভ করতে যেয়ে হয়েছে। সে আমাকে 100% দেখে শুনে বিয়ে করছে, যে আমি খোলা চলতাম, আমি একটু টাইট ফিট পোশাক পরতাম বা কখনো একটু রিভিলিং পোশাক পরতাম, সে আমাকে সব দেখে বিয়ে করছে। আজকে যে সুন্দর সুন্দর কথা আপনাদেরকে এসে বললো, আল্লাহ রাসূলের নাম বললো, তারপরে বললো যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে তখন কেন দেখলো না? সে আমার মতো, সে যখন এইরকম একটা নামাজি লোক, তার যখন এইরকম একটা পর্দাপোশিলি হাজি মেয়ে লাগবে, যে 24 ঘন্টা বাসায় থাকবে এবং যে বাসা থেকে বের হইতে পারবে না, সে আমার মতো মেয়েকে বিয়ে কেন করলো? সে আমাকে দেখে শুনে বিয়ে করছে, যে আমি নর্মাল ভাবে চলি, আমি ফ্রিলি ভাবে চলি, আমি তাকে রেস্টুরেন্টে নিয়ে খাইতে গেছি, আমি তার সাথেও ঘুরতে গেছি। হ্যাঁ, আমি এগুলো মানা করবো না, আমি যা করছি আমি বলবো, কারণ এখন এমন না, এখন আজকালকার যুগে সবাই সব বের করে ফেলে, আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। সো তার সাথে আমি খাইছি, ঘুরছি, তার সাথে আমার সব হয়েছে, সে কেন আমাকে বিয়ে করলো? তার কাছে কেন মনে হলো না যে এই মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে না? সে আমাকে জেনে শুনে বিয়ে করে, আমার হাজবেন্ডের সাথে যখন ডিভোর্স হইলো, সে তার সাথে তার দোকানে লাইভ হওয়ার পর থেকে সে আমার পিছনে লেগে গেল যে তোমাকে আমি পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। সে আমাকে দুই চারটা দেখার পরেই, 2-4টা মিটিং এর পরেই সে আমাকে কথা বলছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। তা আমি বললাম যে দেখেন, সে আমাকে বলছিল ফার্স্টে তার একটা ওয়াইফ আছে। আপনারা যারা বলতেছেন যে আমার 4টা বিয়ে হয়েছে আর আমার 10টা বিয়ে হয়েছে, তার কিন্তু অলরেডি হচ্ছে 2টা ওয়াইফ রানিং আছে। তার 2টা ওয়াইফ রানিং আছে, আর একটা ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ। আপনারা এটা হচ্ছে তার এলাকায় খোঁজ নিলে দেখতে পাবেন, 2টা ওয়াইফ তার বহাল আছে। আমার 4টা জামাই বহাল নাই, আমার 4টা জামাইয়ের সাথে আমার বিয়ে হয়ও নাই, ঠিক আছে? তার 2টা ওয়াইফ বহাল আছে। তা যারা বলতেছেন যে আমি 14টা বিয়ে করছি, সে নিজেও কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। সে আমাকে শপে দেখার পর থেকেই বললো, আমি মনে অনেক বেশি কথা বলছি, আমি সরি, আমি আসল কথাটা ফোকাস করি। সে আমাকে দেখা হওয়ার পর থেকেই বললো যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করো, তুমি যেমনি বলবো আমি সেমনি তোমাকে রাখবো।
পরে আমি বললাম যে দেখেন আমি মাসে 50,000 টাকা খরচ করি, আমি এখানে যেতে চাই সেখানে যেতে চাই, আমি অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি, আপনি এগুলা করবেন। পরে বলতেছে না তুমি একটু বুঝে চলবে, এই চলবা সেই চলবা। এই ঘটনার পরেও আমার হাজবেন্ডের সাথে আমার প্রথমবার ডিভোর্স হওয়ার পরে তার সাথে আমার একবার সম্পর্ক হইলো। পরে আমার যখন বড় মেয়ে ছিল, আমি আমার বড় মেয়ের কারণে আমার ফ্যামিলি বুঝানোর পরে, যেটা সে নিজেও বলছে, আমার ফ্যামিলি বুঝানোর পরে আমি লাইফ করতাম। তো লাইফ করে তো আমার জীবন চলবে না, লাইফ প্রেজেন্টার অপশনটা তো আমি আমার পেশাদারি হিসেবে নেই নাই, ওই যে আমি একটা পার্ট টাইম ওয়ার্ক হিসেবে করতাম আমার নিজের একটা হাত খরচের জন্য। তো আমার ফ্যামিলি যখন বুঝাইলো, আমি আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই। আমার হাজবেন্ডের কাছে ফেরত যাওয়ার পরেও সে আমাকে নক করতে থাকে, তোমাকে পাই না কেন, এই না কেন সেই না কেন। পরে আমি বললাম যে দেখেন আমি আমার বাচ্চার কারণে আমি আমার এই হাজবেন্ডের কাছে ফেরত আসছি। তো যাই হোক, তার সাথে আমার একটা যোগাযোগ ছিল, বলতে পারেন যে সে আমার উপর একটা ইনফ্লুয়েন্স করছে আমার হাজবেন্ডকে দ্বিতীয়বার ছাড়ার জন্য, ইনফ্লুয়েন্স করছে। তার সাথে আমার যোগাযোগ করাটাই হচ্ছে ভুল ছিল। তার সাথে আমার আবার যোগাযোগ ছিল, আবার বললো যে দেখো তুমি ছাড়া আমার পেজে কেউ লাইভ করবে না। আমার আগের যে পেজে লাইভগুলা ছিল সব লাইভ ডিলিট করে দিচ্ছে। আর আমি জানি না, আপনারা হয়তো বা ওর পেজে বা কি বলে ওর দোকানে খোঁজ নিলে জানতে পারবেন, আমি ওর পেজে লাইভ করার পর থেকে ওর পেজে কিন্তু কেউ লাইভ করতো না। ও আমাকে একটা কথাই বলছে যে তুমি আমার পেজে লাইভ করছো, তুমি ছাড়া আমার এই পেজে কোনোদিন কেউ লাইভ করবে না, কোনো মেয়ে লাইভ করবে না, শুধুমাত্র এই পেজ তোমার, এই বিজনেস তোমার, এই পেজে তুমি লাইভ করবা, এই পেজের মালিক হিসেবে তুমিই থাকবা। এইসব কথা বলার পরে আবারও যখন আমি সেকেন্ডবার আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই, এসব কথা বলার পরে আমাকে শয়তানে ধরছিল। আমি আবারও কি করলাম যে তার শপে লাইভ শুরু করলাম। এই লাইভ টাইভ নিয়ে আমার হাজবেন্ডের সাথে আবার আমার ঝগড়াঝাটি শুরু হইলো, তুমি কেন লাইভ করতেছো, লাইভ করতে পারবা না, এই টুকিটাকি বিষয় নিয়ে তার সাথে একটা সম্পর্ক ছিল। এই টুকিটাকি বিষয় নিয়ে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আবার দ্বিতীয়বারের মতো আইসা পড়ার 1 মাসের মাথায়, আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার 1 মাসে আইসা পড়ার পরে সে লাইগে পড়ছে ডিভোর্স দাও না কেন। সে আমাকে দিয়ে, হ্যাঁ আপনারা বলবেন যে আপনি ভুল, আপনি কেন তার কথা শুনে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, এটা শাস্তি আমি পাইছি, এটা শাস্তি আমি আজকে ভোগ করতেছি, এই জন্য আমি আপনাদের সামনে বসে আছি। আমি তার কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি ডিভোর্সটা দিয়ে দেই। ডিভোর্সের 1 মাসের মাথায় আমার কাগজ আছে, ডিভোর্সের কিছুদিন পরেই সে শুরু করছে আমাকে বিয়ে করো। আমি বললাম যে দেখেন, একটা হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পর কিন্তু 3 মাস 13 দিন সময় থাকে, এর মাঝখানে কিন্তু হচ্ছে কাউকে বিয়ে করা যায় না। সে আমাকে বলে যে না, সে যখন এত নামাজি, সে কেন আমাকে 1 মাসের মাথায় বিয়ে করলো, তার ইসলাম কোথায় ছিল? 3 মাস 13 দিন না হইতেই 1 মাসের মাথায় সে জোর করে বলতেছে যে না আমাকে বিয়ে করো, আমি তোমার বাচ্চারা বাঁচবো না, এই না সে না, দুনিয়ার কথা বলে আমিও তার রঙে পড়ে যাই। দুনিয়ার কথা বলে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে শুরু করে দেয় আমি বাসা থেকে বের হইতে পারবো না। তার সবচেয়ে বড় কথা, আমি তাকে বিয়ে করার আগে সে হচ্ছে তার পর্দাপশীলী বউ লাগবে। তা আমার সাথে আমি তাকে বললাম যে দেখেন, আমি নর্মাল ভাবে চলাফেরা করি, আমি এত এক্সট্রিম লেভেলের পর্দা কিন্তু আমি করতে পারবো না। বলে তুমি যতটুকু করবা ততটুকুই আমার জন্য এনাফ। এইটা বলে সে বিয়ে করে, বিয়ের পরে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। সে আমাকে সালোয়ার কামিজ পরতে দেয় না, তুমি বারান্দার মধ্যে কাপড় টানায় রাখবা, সে আমাকে বারান্দায় যাইতে দেয় না। বলে বারান্দায় গেলে মানুষ তোমাকে দেখা ফেলবে, এইটা কেমন কথা? বারান্দায় যাইতে দেয় না, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তার সাথে আমার সমস্যাগুলো শুরু হইলো কি নিয়ে দেখেন, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। আমি যদি বাসা থেকে বের হই, সে তার যে ছোট গুন্ডা, তার সাথে 2টা ছোট গুন্ডা থাকে, ইউনুস আর আলামিন, সেই ইউনুসকে আমার পিছনে লাগাই দেয়। আমি হসপিটালে যাই, আমি টেইলার্সে যাই, আমি মার্কেটে যাই, বা আমার মেয়ে কিছু কিনবে, আমার মেয়েকে নিয়ে আমি বের হবো, তার লোক ছাড়া আমি বাসা থেকে বের হইতে পারবো না। আপনাদের যদি মনে হয় যে ব্যাপারগুলো জাস্টিফাইড, আমার কিছু বলার নাই। সে মানুষ লাগাই দেয়, আমি মানুষ ছাড়া বাসা থেকে বের হইতে পারি না, আমি বারান্দায় যাইতে পারি না। তুমি কেন বারান্দায় আসছো? মানুষ দেখে ফেলবে। আমি কোনো রেস্টুরেন্টে, চলেন রেস্টুরেন্টে যাই, কেন রেস্টুরেন্টে যাবো? রেস্টুরেন্টে তো ছেলে মানুষ থাকে, ছেলে মানুষ আমার খায়া ফেলবে। তার কথাটা এরকমই ছিল যে রেস্টুরেন্ট ভরা ছেলে মানুষের ভিড়ে বসে খাওয়া যাবে না। সে আমাকে কোনো রেস্টুরেন্টে, যেই মানুষ, আমি কি বলবো, আজকালকার মানুষ এই যে সারাদিন এত হচ্ছে পোস্ট দেয়, সারাদিন মানুষ একটা নতুন রেস্টুরেন্টে হলে এই কথা সেই কথা বললে, মানুষ খাবার দেখলেই মানুষ রেস্টুরেন্টে, সে আমার কোনো রেস্টুরেন্টে খাইতে দিতে যাবে না। আমি সব কথা বলতেছি, যারা বলতেছেন যে আমি অনেক কথা বলতেছি, আমি কেন, আপনারা তো রিজন জানতে চাইছেন যে কেন, সেই রিজনই আমি বলতেছি, একটু শোনেন। তো আমাকে সে কোনো রেস্টুরেন্টে খাইতে দিবে না, সে আমাকে কোনো মার্কেটে যাইতে দিবে না। আমি কিন্তু তাকে এর আগেই বলছি যে দেখেন, আমাকে একটা হাত খরচ দিয়ে দিবেন, আমি কিন্তু একটু কেনাকাটা করতে পছন্দ করি, যেটা সব মেয়েরাই করে। আমি বলছি দেখেন, আমি একটু কেনাকাটা করতে পছন্দ করি, আমাকে কিন্তু এটা নিয়ে কোনো বাধা দিতে পারবে না, আমি কিন্তু একটু শপিং করতে পছন্দ করি। সে আমাকে মার্কেটে যাইতে দিবে না। অথচ বিয়ের আগে যখন তার দোকানে আমি লাইভ করতাম, সপ্তাহে 2 থেকে 3 বার আমি যমুনায় যাই তার দোকানে বসে থাকতাম। হ্যাঁ, তখন কেন বলো না যে তুমি এখন যমুনা ফিউচার পার্কে আসতে পারবে না? যমুনা ফিউচার পার্ক ভরা ছেলে মানুষ। আমি যখন বিয়ের পরে যমুনা ফিউচার পার্কে যাইতে চাই, তখন বলে যে যমুনা ফিউচার পার্ক ভরা অনেক ছেলে মানুষ, এত ছেলে মানুষের মধ্যে মেয়ে মানুষ বের হইতে পারবে না।
হ্যাঁ, যখন সে আমাকে মার্কেটে যেতে, আমি যদি একটার বেশি দুইটা জামা কিনি, জামা কিনতে পারবা না, তুমি অপচয় করতেছো। সে আমাকে কোনো টাকা পয়সা দেয় না। সে আমাকে বলেছে আগের হাজবেন্ড আমাকে দেয় নাই, সেও তো আমাকে দেয় নাই। সে আমাকে এইসব নিয়ে সে আমাকে শপিং করতে দিবে না, একটার বেশি দুইটা জামা পরতে দিবে না। আজকে টেলার্সে গেছো, কালকে কেন টেলার্সে যাবা? আমি ডক্টর দেখাইতে পারি না। আপনারা তো জানেন যে আজকাল মানুষ কতটুকু ডক্টরের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমি ডক্টরের কাছে আমার মেয়েকে নিয়ে যাই। আমার মেয়েটা ছোটবেলা থেকে, আমার বড় মেয়েটা একটু রোগা, এটা আমি স্বীকার করতেছি, আমার বড় মেয়েটা একটু রোগা, 2 দিন পর পর জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আজকাল সব বাচ্চাদেরই এটা লেগে থাকে। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে একদিনের বেশি 2 দিনের ডাক্তারের কাছে যাই, সে বলে যে এত কিসে ডাক্তার দেখানো, তুমি কালকে ডাক্তার দেখাইছো, তুমি আজকে কেন ডাক্তার দেখাবা? এগুলা সে আমার সাথে করছে। এর মাঝখানে আমি লজ্জার কথা কি বলবো, সে আমাকে মেডিকেশন নিতে দেয় না। সে বলছে তুমি যখন আমাকে বিয়ে করছো তোমাকে বাচ্চা নিতেই হবে। সে জোর করে এই বাচ্চাটা আমাকে, আমি সব লজ্জার কথা আমি বলতে পারতেছি না, সে জোর করে আমাকে এই বাচ্চাটা নেওয়ার জন্য। এর মাঝখানে আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে আমি তার মানে কিছু বলতে পারি নাই, তার সাথে একটু বের হইতে পারতাম না। সে আমাকে কোথাও বাসা থেকে বের হইতে দিত না। তার মধ্যে আমার মা বোনের সাথে, আমার ফ্যামিলির সাথে আমার ঝগড়া লাগে। সে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করতে দিত না। আমার মার সাথে যদি আমি একটু মিলতেও চাইতাম, সে ওটা আরো খারাপ কথা, তোমার মা আমাকে বাসা থেকে বের করে দিছে, তোমার মা আমাকে 2টা কটু কথা শুনাইছে, তোমার মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবা না, এসব বলে সে আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে দেয় না। সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তারপরে সে আমার মেয়েকে দেখে বিয়ে করছে। সে ছবি দেখাইলো যে সে আমার মেয়ের সাথে খুব ভালো আচরণ করছে। আমি আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলি, তার সাথে একদিন আমার ঝগড়া লাগছে এবং ঝগড়াটা 11টার দিকে লাগছে, অলমোস্ট 12:30 কি 1টা বাজে অলমোস্ট। তার আগে আমি আমার মেয়েকে খাওয়া দাওয়া করাই আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। সে যখন আমার বাসায় থাকতো, আমি আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। আমার সাথে ঝগড়া লাগার পরে যখন আমার মেয়েটা কাঁদতেছে, আমি শব্দ পাইছি, মেয়েটা কাঁদতেছে, ভয় পাইছে, ওইটু শব্দ করছে, মা বলে ডাকছে না কি এরকম একটা শব্দ করছে, তখন আমি ওই আমার মেয়ের রুমে যাইতে নিছি। আমি লজ্জিত আজকে আমার এই কথা বলতে হইতেছে যে আমি মা হিসাবে ব্যর্থ দেখে আমি আমার বাচ্চার সাথে এই কাজ করতে পারছি। আমি যখন ওই রুমে চাইতে নিছি, সে আমাকে ওই রুমে চাইতে দেয়নি। সে আমাকে বলছে যে হয় তুই ওই রুমে যাবি, তোরে আমি মাইরে ফেলবো, নাইলে বাচ্চাকে মাইরে ফেলবো, নাইলে কিন্তু তুই আমার সাথে থাকবি। মানে ওই আমার মেয়ে যে কাঁদতেছে, আমি ওই রুমে চাইতে পারবো না। আমি সেদিন রাতে আমার মেয়ের কাছে সে আমাকে চাইতে দেয় নাই। সে আমাকে ডাইনিং রুমে বসায় বসায় সারা রাত সে আমাকে ঝগড়া করছে। এদিক দিয়ে আমি কিন্তু তার বাচ্চার সাথে প্রেগনেন্ট, আমি একটা প্রেগনেন্ট মহিলা। সে সারা রাত বসায় বসায় আমাকে ঝগড়া করছে এবং আমার মেয়ের কাছে আমাকে চাইতে দেয় নাই। আমি যখন দেখলাম যে সে আমার মেয়ের সাথে এইরকম ব্যবহার করছে, সে যখন বাসায় আসে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারি। আমার মেয়ের বয়স 8 বছর, আমার মেয়ের বয়স 8 বছর, এবং তাকে যখন আমি বিয়ে করছি আজকে থেকে 1.5 বছর আগে, আমার মেয়ের বয়স 6.5 বা 7 এরকম ছিল। 2022-এর 25 নভেম্বর তার সাথে আমার বিয়ে হয়েছে। তো তার সাথে তখন আরো 1 বছর, আমার মেয়ের 6.5-7 বছর। আমার মেয়ে আসলে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারবো না, বা আমার মেয়েকে দূরে দূরে রাখতে হবে, তাকে আমার কোলে নিয়ে বসে থাকতে হবে, তাকে আমার ভাত ভিটা বাইরে খাওয়াই দিতে হবে, তাকে আমার মুখে তুলে